আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি নতুন টিউটোরিয়ালে। আজকে আমরা দেখব এক্সেলের কিছু সূত্র, বেসিক কিছু সূত্র দেখব, যেগুলোর মাধ্যমে আমরা পরে আমাদের স্প্রেডশিটে কাজ করতে পারবো। সেই জিনিসগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই একটি ফর্মুলা শিট দেখব, যে শিটের ভেতরে আমাদের ফর্মুলাগুলো দেওয়া আছে। যেমন আমি এখানে দেখেন একটা শিট ওপেন করেছি, যেখানে আমার কিছু বেসিক ফর্মুলাগুলো আমি দিয়ে রেখেছি। যেমন প্রথমেই আমি দেখতে পাচ্ছি যে আমার সাম ফর্মুলাটা এখানে রয়েছে। এই ফর্মুলাটার কাজ আমি আগে আপনাদেরকে বোঝাবো। মূলত সাম ফর্মুলার কাজটা হচ্ছে যোগ করা। এই ফর্মুলাটা আমাদেরকে যে বিষয়টা শেখাবে সেটা হচ্ছে কোনো কিছুকে আমরা যোগ করতে পারবো কিভাবে বা যোগ করা যাবে কিভাবে, এই জিনিসটা আমরা এই ফর্মুলার মাধ্যমে দেখব। তো আসেন তাহলে আমরা এখন এক্সেলে চলে যাই এবং সেখানে আমরা দেখি এই ফর্মুলাটা কি কাজ করবে। তো আমি আমার প্রথমে স্প্রেডশিটটা ওপেন করলাম এবং মার্ক MARK মার্ক, আমি এখানে কিছু মার্ক বসাই নিব, যেমন 85, 95, 35, 74, 65, তারপরে 20, 15, 90, এরকম কিছু সংখ্যা আমি এখানে লিখে নিলাম। এই সংখ্যাগুলোকে আমি যোগ করতে চাই। তো আমার যোগের যে ফাংশন, টোটাল করতে গেলে বা যোগ করতে গেলে প্রথমে সমান চিহ্ন দিতে হবে। এরপরে যোগের ফাংশনটাকে আমাদের কল করতে হবে, যেমন সাম, SUM, সাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমরা যে সংখ্যাগুলো যোগ করতে চাই সেই সেলগুলো সিলেক্ট করব। এভাবে আমরা এই কয়টা সেল সিলেক্ট করে ফেলব। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। করার পরে এখন আমরা ইন্টার দিব। ইন্টার দিলেই এখানে আমাদের যোগের যে ফলাফল সেইটা দেখাচ্ছে, অর্থাৎ এটা এইভাবে আমরা যোগ করতে পারি। ঠিক এই জিনিসটাই, সেম জিনিসটাই যদি এরকম হয়, এই জিনিসটা যদি এরকম হয় যে আমি কয়েকটা সংখ্যা যোগ করতে চাচ্ছি, এইখানে সবগুলো না, কয়েকটা সংখ্যা যোগ করতে চাচ্ছি, তাহলে এই ফর্মুলাটাই আমরা দিব। প্রথমে সমান, তারপর SUM, সাম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরব। কিবোর্ডের কন্ট্রোলটা চেপে ধরব, ধরার পরে যে নির্দিষ্ট সেলগুলো যোগ করতে চাই সেগুলোতে ক্লিক করব। এরকম যে সেলগুলো আমি যোগ করতে চাই এগুলোতে ক্লিক করব। করার পরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করার পরে ইন্টার। এভাবে আমরা নির্দিষ্ট কিছু সংখ্যার যোগফল বের করতে পারি। তো মূলত উপরে যে ফর্মুলাটা দেখালাম এটার মাধ্যমে আমরা এখানে থাকা সবগুলো সংখ্যাকে যোগ করলাম একবারে, আর এইটার মাধ্যমে আমি দেখালাম এখানে সবগুলো সংখ্যাকে না, আমি A2 এবং A5 এবং A7 আর A10 সেল, এই চারটা সেলকে এখানে যোগ করে দেখিয়েছি। এটা হচ্ছে যোগ করা। আচ্ছা, এখন আমরা যদি বিয়োগ করতে চাই, যেমন আপনি ধরেন যে আপনি এই 519 থেকে 219 এইটা বিয়োগ করবেন। তো বিয়োগ যদি করতে হয় সেক্ষেত্রে আমরা বিয়োগটা কিভাবে করতে পারি? বিয়োগের ক্ষেত্রে আমরা প্রথমে সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে এক্ষেত্রে সাম ইউজ করা যায়, আবার না করলেও কোনো অসুবিধা নাই, এই জন্য আমরা ইউজ করব না। প্রথমে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা প্রথম যে সংখ্যাটা, বিয়োগের যে সংখ্যাটা, এই সংখ্যাটাতে আমরা ক্লিক করব। তারপরে বিয়োগ চিহ্ন দিব কিবোর্ড থেকে, দেওয়ার পরে পরের সংখ্যাটাতে ক্লিক করব। এইভাবে সেলগুলো অ্যাড করার পর আমরা ইন্টার দিব, তাহলে এটা বিয়োগ হয়ে যাবে, বিয়োগ ফলটা আমরা পেয়ে গেলাম। ঠিক এখানে যদি আমি 4 লিখি, এইটা আমি আবার গুণ করতে চাই, অর্থাৎ এই 300কে 4 দিয়ে গুণ করতে চাই। এটা যদি গুণ করতে হয় তাহলে প্রথমে সমান চিহ্ন দিব, সেম ফর্মুলা। প্রথমে আমরা
প্রথম সংখ্যাটাতে ক্লিক করব, করার পর গুণ চিহ্ন দিব, দেওয়ার পর পরের সংখ্যাটাতে ক্লিক করব, করার পরে এন্টার দিব, তাহলে এখানে গুণ ফলটা চলে আসবে। ঠিক একইভাবে আমি যদি মনে করি এটাকে আমি ভাগ করব, তো আমি 10 দিয়ে ভাগ করতে চাচ্ছি, তো এটাকে যদি আমি ভাগ করতে চাই প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে যে সংখ্যাটাকে ভাগ করব সেটাতে ক্লিক করব, তারপর কিবোর্ড থেকে ভাগ চিহ্ন দিব, দেওয়ার পরে তারপরে পরের সংখ্যাটাতে ক্লিক করব। এভাবে দেওয়া হয়ে গেলে আমরা এন্টার দিব। তো এভাবে আমরা ভাগফলটা পেয়ে যাই। এইভাবে আমরা তাহলে যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, গুণ করতে পারবো এবং ভাগ করতে পারবো। এই বিষয়গুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। এরপরে আমরা আসি, আমরা যদি 3টা সংখ্যা লিখি, যেমন আমি এখানে লিখলাম 25, এখানে লিখলাম 10 আর এখানে লিখলাম 7, এটা লিখলাম আমি। তো এখন আমি যেটা করতে চাই সেটা হচ্ছে এই 25কে 10 দিয়ে গুণ করতে চাই আর 7 দিয়ে ভাগ করতে চাই। সবাই একটু ভালো করে শুনবেন, 25কে 10 দিয়ে গুণ করতে চাই আর 7 দিয়ে ভাগ করতে চাই, অর্থাৎ গুণ এবং ভাগ একসাথে করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমি প্রথমে সমান চিহ্ন দিব, বলে নেওয়া ভালো, এক্ষেত্রে ব্র্যাকেট ইউজ করার বেশি নিরাপদ, ফলাফলগুলো তাহলে সঠিক আসবে। তো প্রথমেই আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এই সংখ্যাটাতে ক্লিক করলাম, তারপরে গুণ চিহ্ন দিলাম, দেওয়ার পরে এই সংখ্যাটাতে ক্লিক করলাম। এরপরে আমি ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করব, ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করার পরে কিবোর্ড থেকে ভাগ চিহ্নটাকে দিব, ভাগ চিহ্নটা দেওয়ার পরে স্ল্যাশ চিহ্নটাকে ভাগ চিহ্ন বলা হয়। তো ভাগ চিহ্ন দেওয়ার পরে আমি পরের সেলটা অ্যাড করব, করার পরে এন্টার দিব, তাহলে দেখেন এই দুইটা গুণ হয়ে গেছে, তার সঙ্গে 7 দিয়ে ভাগ করে যে ফলাফলটা সেটাই চলে এসেছে। ঠিক একইভাবে আমি যদি এই দুইটা ভাগ করতে চাই এবং এটা গুণ করতে চাই তাহলে কি হবে, তাহলে প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিব, এই সেলটা অ্যাড করব, তারপরে ভাগ চিহ্ন দিব, এই সেলটা অ্যাড করব, তারপরে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এরপরে কিবোর্ড থেকে গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে আমি এই যে পরের সেলটা অ্যাড করব। এইভাবে অ্যাড করার পরে আমি এন্টার দেব, তাহলে এই দুইটা গুণ মানে ভাগ হয়ে তার সঙ্গে 7 গুণ হয়ে যে ফলাফলটা হয় সেই ফলাফলটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এইভাবে আমরা দেখলাম যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো করা যায়। পাশাপাশি দেখলাম যে যোগ করে বিয়োগ বা বিয়োগ করে গুণ বা গুণ করে ভাগ, সেই ফর্মুলাটাও কিন্তু আমরা দেখলাম যে এইভাবে কিন্তু কাজগুলো করতে হয়। এবার আসেন আমাদের নেক্সট ফর্মুলাতে যদি আমরা যাই, তো আমাদের ফর্মুলাগুলো আমরা দেখতে পাচ্ছি। এইখান থেকে আমি আপনাদেরকে মূলত সাম ফর্মুলাটা বোঝানোর চেষ্টা করলাম, পাশাপাশি গুণ করে ভাগ বা ভাগ করে গুণ যে ফর্মুলাটা এইটা বোঝানো দেখলাম। এবার আমি আপনাদের যেটা শেখাবো সেটা হচ্ছে অ্যাভারেজ ফর্মুলাটা। অ্যাভারেজ ফর্মুলাটা মূলত অ্যাভারেজের কাজটা কি? অ্যাভারেজের মূল কাজ হচ্ছে, আমি এগুলোকে ডিলিট করে দিলাম, অ্যাভারেজের মূল কাজ হচ্ছে গড় বের করা। গড় মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে ধরেন আমার 9টা সংখ্যা রয়েছে, এই 9টা সংখ্যাকে যোগ করার পরে আমি যে ফলাফলটা পাবো সেইটাকে আবার 9 দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যাবে সেটা হলো গড়। এই গড় বা অ্যাভারেজ আমরা যোগ করে ভাগ করলে পেয়ে যাব, কিন্তু অ্যাভারেজের একটি আলাদা সূত্র রয়েছে যেটার মাধ্যমে আমরা অ্যাভারেজটি বের করতে পারবো। তো আমি যদি আপনাদেরকে অ্যাভারেজটা দেখাই, তো এখানে অ্যাভারেজের ক্ষেত্রে আমাকে প্রথমে সমান চিহ্ন দিতে হবে, তারপর কিবোর্ড থেকে লিখতে হবে AVERAGE অ্যাভারেজ, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে অ্যাভারেজ ফাংশনটা লেখার পরে ফার্স্ট ব্র্যাকেট, এই যে দেখেন নিচে কিন্তু নাম্বার চাচ্ছে, যে নাম্বারগুলো দিয়ে আমি গড় বের করতে চাই, এরকম একাধিক নাম্বার। তো নাম্বারগুলো আমরা দেখতে পাচ্ছি পাশেই রয়েছে। তো এইখানে আমি নাম্বারগুলো সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর আমি এন্টার দিলাম। তো এন্টার দেওয়ার সাথে সাথে আমার এখানে অ্যাভারেজ ফাংশনটা চলে এসেছে, আমি ফলাফলটা দেখতে পাচ্ছি অ্যাভারেজ। এরপরে আসেন আমাদের সূত্রের শীট অনুযায়ী যদি আমরা যাই, এরপরে রয়েছে কাউন্ট ফাংশন। কাউন্ট ফাংশনটা মূলত এই ফাংশনটা আমাদেরকে গণনা করে দেয়। কি গণনা করে? সংখ্যা গণনা করে।
আমি যদি এর পাশে একটা নেম লিখে নেই, যে NAME নেম, কিছু নাম এখানে নিলাম, যেমন KAML কামাল, তারপরে MARUF মারুফ, তারপরে MALAK মালেক, তারপরে RABBI রাব্বি, তারপরে FARUK ফারুক, তারপরে ALIF আলিফ, তারপরে এখান থেকে IMRAN ইমরান, তারপরে এখানে SALMA সালমা, এবং এখানে যদি আমি লিখি রানা RANA রানা, ছোট ছোট নামগুলো লিখলাম। এখন আমি আপনাদেরকে যে অপশনটা দেখাবো এটার নাম হচ্ছে কাউন্ট। তো কাউন্টের ক্ষেত্রে COUNT কাউন্ট ফাংশনটা, এটা আমাদেরকে সংখ্যা গণনা করে দিবে। তো আমি এখানে প্রথমে সমান চিহ্ন দিলাম, দেওয়ার পরে এখানে COUNT কাউন্ট, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপরে আমি এইবার আর মার্কগুলোকে আলাদা সিলেক্ট করছি না, মার্কগুলো সহ নামগুলোকে সিলেক্ট করলাম। তাহলে টোটালি আমি এখানে সিলেক্ট করেছি 18টি সেল। কিন্তু এখানে যখন আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করার পর ইন্টার দিব, আমার ফলাফলটা দেখতে পাচ্ছি আমি 9। কেন? কাউন্ট এই সংখ্যাগুলোকে বা সংখ্যাগুলোকে গুনেছে, কিন্তু এই অক্ষরগুলো বা ওয়ার্ডগুলোকে গুনতে পারেনি। তাহলে কাউন্টের কাজ হচ্ছে এই আপনার যে শিটে যে জায়গায় আপনি সিলেক্ট করেছেন ওই জায়গা থেকে যে সংখ্যাগুলো রয়েছে সেটা কয়টা এটা বের করে দিবে, এটা হলো কাউন্ট। এরপরে আসেন আমরা পরের সূত্রটা যদি দেখি, ম্যাক্সিমাম এবং মিনিমাম। তো এইটা ম্যাক্সিমাম আমরা সবাই জানি বড় সংখ্যা বের করা, আর মিনিমাম আমরা সবাই জানি ছোট সংখ্যা বের করা। অর্থাৎ এখানে আমার যে মার্কগুলো রয়েছে তার মধ্যে বড় মার্কটা কত, মানে আমার যে মার্কগুলো রয়েছে সেখান থেকে সবচেয়ে হাইস্ট মার্ক কোনটা, এইটা যদি বের করি তাহলে প্রথমে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে লিখব MAX ম্যাক্স, তারপরে দিব ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর এখন এই সেলগুলো সিলেক্ট করে নিব, নেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ দিব, দেওয়ার পর আমরা ইন্টার দিব, দিলে দেখেন 95 এইটা দেখাচ্ছে মূলত এখান থেকে বড় সংখ্যা। দেখেন সত্যিকার অর্থেই এখান থেকে এটা বড় সংখ্যাটা বের হয়ে আসলো। আর যদি ছোট সংখ্যাটা বের করি, মিনিমাম যে ফাংশনটা রয়েছে সংক্ষেপে মিন বলা হয়, তো একইভাবে সমান। এরপরে আমি লিখব MIN মিন, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে এবার সংখ্যাগুলো সিলেক্ট করব আবার আগের মতোই, করার পরে আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেওয়ার পরে আমরা ইন্টার দিব। ইন্টার দিলে আমরা দেখব যে সবচেয়ে ছোট সংখ্যাটা বা মিনিমাম সংখ্যাটা এখানে বের হয়ে এসেছে। এটাকে বলা হচ্ছে ছোট সংখ্যা বের করা। তাহলে এই যে অ্যাভারেজ দেখলাম, কাউন্ট দেখলাম, ম্যাক্স দেখলাম এবং মিনিমাম দেখলাম। অ্যাভারেজ হচ্ছে গড় বের করবে, আর কাউন্ট হচ্ছে সংখ্যা গণনা করবে, ম্যাক্স হচ্ছে বড় সংখ্যাটা বের করবে, মিনিমাম হচ্ছে ছোট সংখ্যাটা বের করবে। এরপরে আমরা যদি যাই আমাদের ফর্মুলাতে, আমরা যদি দেখি, আমরা এখন দেখতে পাচ্ছি এখানে ইফ ফাংশনটি রয়েছে। তো আমরা যদি ইফ ফাংশনটা বলি, তো তাহলে মূলত আসলে এক্সেলে যখন কোনো মানে ফলাফল বের করতে হয় এবং ওই ফলাফলটা কোনো একটা শর্তের উপর ডিপেন্ড করে, যেমন ধরো তুমি তোমার বন্ধুকে বললা যে যদি তুমি আসো তাহলে আমি যাব, তাহলে তোমার যাওয়াটা নির্ভর করতেছে তোমার বন্ধুর আসার উপরে। তো এই যে একটা কাজ আরেকটা কাজের উপর নির্ভরশীল হয়ে ফলাফলটা আসতেছে, এই ধরনের ফাংশনগুলো আমরা ইফ ফাংশন দিয়ে করতে পারি। এছাড়াও আমরা বলতে পারি এরকম যে যদি এরকম কখনো হয় যে একটা ফলাফল সত্য হলে সত্য হবে এবং মিথ্যা হলে মিথ্যা হবে, এরকম যদি বোঝাই, তাহলে আমরা এটা ইফ ফাংশনের মাধ্যমে করতে পারি। তো আমি একটা ফরম্যাট তৈরি করে আপনাদের কাজটা দেখাচ্ছি, এইখানে আর না দেখাই, এইটার জন্য আমি একটা আলাদা ফরম্যাট তৈরি করব। তো এটা আমি ডিলিট করে দিলাম। এবার আমি এখানে লিখলাম সিরিয়াল নাম্বার, তো এইখানে যদি লিখি ACRIL সিরিয়াল নং, তারপরে লিখলাম নেম, তারপরে লিখলাম রোল, তারপরে লিখলাম SUBJECT সাবজেক্ট, এবং তারপরে লিখলাম মার্ক। তো আমি এইটা বোঝানোর চেষ্টা করলাম এবং এখানে আমি দিলাম 1 2 3 4 5 5 জনের তথ্য দিয়ে দিলাম। এখানে 5টা নাম দিয়ে দিলাম। আমি বরাবরই যে ছোট ছোট নামগুলো দেই সেগুলো দিলাম। এবার আমরা রানা দিলাম, তারপরে সালমা দিলাম, তারপরে
রাব্বি দিলাম, এভাবে দিলাম। আর রোলগুলো আমরা দিলাম 101, 102 এরকম দিলাম। তো আমি যদি বলি যে পুরোটা না লিখে আমরা যদি এই দুটাকে সিলেক্ট করি, করার পরে যে ফিল হ্যান্ডেলটা ধরে যদি টান দেই, নিশ্চয়ই আমরা ক্লাসে শিখেছি যে পরের সংখ্যাগুলো কিন্তু অটোমেটিকলি চলে আসে। ঠিক সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে 1 আর 2 সিলেক্ট করে ফিল করলেও কিন্তু চলে আসতো। সাবজেক্ট আমরা সবারই কম্পিউটার দিব, COMPUTER কম্পিউটার। তো কম্পিউটার লেখার পরে আমরা এই ফিল করে টান দিব, সবারই সাবজেক্ট হবে কম্পিউটার। তো এখানে আমি ফিল করে টান দিলাম, তো এটা চলে আসলো। এখন আমি যে মার্কগুলো বসাবো, তো এখানে আমি 85 বসালাম, 25 বসালাম, 45 বসালাম, 32 বসালাম, 41 বসালাম, এরকম করে আমি বসালাম। এইবার এই কলামটাতে আমি লিখলাম রেজাল্ট, RESULT রেজাল্ট। এখন রেজাল্টের শর্তটা হচ্ছে যদি স্টুডেন্টটা 33 বা তার বেশি পায় তাহলে পাস, আর যদি কম পায় তাহলে ফেল। তাহলে এখানে লজিকটা হচ্ছে যে গ্রেটার দেন সমান 33 হলে, গ্রেটার দেন সমান 33 হলে পাস। হ্যাঁ, তো পাস, PASS পাস। তো এই যে হলে পাস হবে। আর যদি না হয় তাহলে কি হবে? তাহলে হবে ফেল, FAIL ফেল। তো এই লজিকটা আমাদের দিয়ে রেজাল্টটা বের করতে হবে, বা এই জিনিসটা দিয়ে আমাকে রেজাল্টটা তৈরি করতে হবে। তো আমি আপনাদের দেখাচ্ছি ইফ ফাংশনের মাধ্যমে কিভাবে এটা করা যায়। প্রথমে সমান চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা ইফ ফাংশন দিব। ইফ মানে যদি, তাহলে ফার্স্ট ব্র্যাকেট, যদি কি মার্কের উপর ডিপেন্ড করে পাস ফেলটা আসবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যদি মার্ক, তাহলে এই সেলটা অ্যাড করব মার্ক। এরপরে আমরা দিব গ্রেটার দেন মানে বড়, সমান মানে সমান কার 33-এ, তাহলে 33-এর বড় বা সমান যদি হয়, কি মার্কটা যদি 33-এর বড় বা সমান হয় তাহলে কমা, লজিক যেহেতু এখানে শেষ তাহলে এখানে কমা, তাহলে 33-এর বড় বা সমান হলে কি হবে? পাস হবে। তো ফলাফলটা ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। ইনভার্টেড কমা দেওয়ার পর PASS পাস, আবার ইনভার্টেড কমা। এখন আমরা যদি বলি যে স্টুডেন্টগুলো পাস করবে না তারা তো নিশ্চয়ই ফেল করবে, যেহেতু দুইটা ফলাফল এখানে, হয় পাস না হলে ফেল। তাহলে একটা কমা দিব, দেওয়ার পর ইনভার্টেড কমার মধ্যে লিখব FAIL ফেল, আবার ইনভার্টেড কমা। তাহলে এই যে দেখেন সূত্রটা, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। তাহলে সূত্রটার মানে কি দাঁড়ালো? যে যদি E2 মানে মার্ক, যদি মার্কটা বড় বা সমান হয় 33-এর তাহলে রেজাল্টটা হবে পাস। আর যদি কম হয় বা এই শর্তের সঙ্গে না যায় তাহলে রেজাল্টটা হবে ফেল। এখন আমি যদি ইন্টার দিই, দেখেন এই যে পাস চলে আসছে, কারণ 85 33-এর বড়। এখন আমি যদি ফিল হ্যান্ডেল ধরে নিচে একটু টান দেই, তাহলে আমি দেখব যে পাশাপাশি সেলগুলোতে ফর্মুলাটা ফিল হয়ে যাবে এবং অটোমেটিকলি এই যে ফেলটা ফেল চলে আসবে, পাসটা পাস চলে আসবে, ফেলটা ফেল চলে আসবে, পাসটা পাস চলে আসবে। তাহলে খুব সহজেই আমরা অনেকগুলো মার্ক থেকে পাস এবং ফেল ইজিলি বের করতে পারবো সূত্রটা ইউজ করার মাধ্যমে। এটা হচ্ছে তার কন্ডিশনটা আমি দেখানোর চেষ্টা করলাম। এটা একটা পাস ফেলের, এটা আমরা ভালো করে দেখব। ইফ ফাংশনটা অত্যন্ত প্রয়োজনীয় এবং বিভিন্ন জায়গায় এটা কাজ করবে। তো আমরা এই জিনিসটা একটু গুরুত্ব সহকারে দেখব। এরপরে আসেন, এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি এইখানে এর পরের ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে ভ্যালুকাপ ফর্মুলা। এটা খুবই ইজি একটা ফর্মুলা, তবে অনেক কাজের। এই ভ্যালুকাপ ফর্মুলাটার মাধ্যমে আমরা মূলত কোনো কিছুর ভ্যালু বা দাম বের করতে পারবো। কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে তার দামটাকে আমরা বের করতে পারবো। এই জিনিসটা আমি এখন আপনাদের দেখাবো। তো আমি এখন এইখানে না দেখিয়ে আমি নতুন একটি ফরম্যাট তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এই ফরম্যাটটাকে ডিলিট করে দিব। দেওয়ার পরে এখন আমরা এখানে লিখব যে আইডি নাম্বার, আইডি নং, এরপরে আমরা এখানে লিখব PRODUCT প্রোডাক্ট নেম, তারপরে লিখব আমরা PRODUCT প্রোডাক্ট প্রাইস, PRIC প্রাইস, এইটুকু আমি লিখলাম। তো এইটা আমি এইখান থেকে বড় করে দিলাম, তারপরে এইটাও একটু বড় করে দিলাম। কলামটা আমরা জানি যে হেডিংয়ের এখানে ধরে টান দিলে বড় হয়ে যায়। আইডি নাম্বার দিলাম 1001, পরেরটা দিলাম 1002, দেওয়ার পরে আমি এখানে
দুইটাকে সিলেক্ট করে একটু ফিল করে 5টা বা 6টা নিয়ে আসলাম, এরকম নিয়ে আসলাম। প্রোডাক্ট নেম এখানে আমি ছোট ছোট কিবোর্ডে বা মাউস এরকম দিয়ে দিলাম, MOUSE মাউস প্রোডাক্টের নাম। তারপর একটার নাম KEYBOARD কিবোর্ড। তারপর একটার নাম MONITOR মনিটর। তারপরে SSD এটা একটা। তারপরে র্যাম থাকবে RAM র্যাম। তারপরে হয়তো থাকবে হার্ড ডিস্ক হার্ড ডিস্ক থাকবে। মাউসের প্রাইস হচ্ছে 380 টাকা, এখান থেকে দিলাম। কিবোর্ডের প্রাইস হলো 550 টাকা। মনিটরের প্রাইস হলো 7500 টাকা। এইখানে SSDর প্রাইস দিলাম 1900 টাকা। এখান থেকে র্যামের প্রাইস দিলাম 1600 টাকা। এখান থেকে হার্ড ডিস্কের প্রাইস দিলাম 3500 টাকা। তো এইরকম আমরা কিছু প্রোডাক্টের এখানে নাম দিয়ে দিলাম, তারপর দাম দিয়ে দিলাম এবং আইডি নাম্বার দিয়ে দিলাম। এখন আমাকে যেটা করতে হবে, কোনো একটা প্রোডাক্টের নাম দিয়ে তার দামটা বের করব, অথবা আইডি নাম্বার দিয়ে দামটা বের করা যাবে, দুটাই করা যাবে। তো আমরা নাম দিয়ে দামটা বের করব। তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে একটু আপনাদের দেখাই যে এটা মার্কস করে নিয়ে আমি সূত্রটার নাম লিখলাম VLOOKUP ভ্যালুকাপ। তো ভ্যালুকাপ ফর্মুলাটা আমরা দেখব, কি দেখব এখানে? আমরা এখানে দেখব হচ্ছে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট নেম NAME। আমার এখানে বানানটা একটু ভুল হয়েছে, আপনারা ঠিক করে নেবেন। প্রোডাক্ট নেম হবে PRODUCT প্রোডাক্ট নেম। আর এখানে আমি লিখব হচ্ছে প্রাইস, লিখলাম PRIC প্রাইস। তো এইখানে এই দুটাকে আমি বোল্ড করে দিলাম এবং এখান থেকে যদি আমি এইটাকে একটু সিলেক্ট করে বর্ডার করে দেই, তো আমি যদি এখানে দেখাই যে এখানে যে কোনো প্রোডাক্টের নাম লিখলে তার প্রাইসটা এখানে চলে আসবে। তো এটা মূলত ভ্যালুকাপ ফর্মুলার মাধ্যমে করা যাবে। তো আমি এখানে মাউস লিখলাম আপাতত MOUSE মাউস, বানানটা সঠিক হতে হবে। এইখানে আমি এখন ভ্যালুকাপ ফর্মুলাটা দিব। তো প্রথমে সমান চিহ্ন দিব, সমান চিহ্ন দেওয়ার পর আমি লিখব VLOOKUP ভ্যালুকাপ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এখানে দেখেন সূত্রে যে জিনিসটা বলছে, ভ্যালুকাপের পরে বলছে লুকআপ ভ্যালু, মানে যার ভ্যালু দেখতে চাই সেটা। তো আমরা মাউসের ভ্যালু দেখতে চাই, তা মাউসে ক্লিক করলাম, করার পরে কমা দিব। কমা দেওয়ার পরে এখন বলছে টেবিল অ্যারে বলতে যে টেবিল থেকে এই তথ্যটাকে আমরা দেখব সেই টেবিল অ্যারের কথা বলছে। তাহলে আমি এই যে টেবিলটার আমার প্রোডাক্ট নেম থেকে প্রোডাক্ট প্রাইস পর্যন্ত এইটুকু সিলেক্ট করি, এটুকু সিলেক্ট করলাম আমি। সিলেক্ট করার পরে এরপরে বলছে কমা দিতে হবে। তো কমা দিব, কমা দেওয়ার পরে বলছে কলাম ইন্ডেক্স নাম্বার। কলাম ইন্ডেক্স নাম্বারটা হচ্ছে আমি যে টেবিলটা সিলেক্ট করেছি সেখানে কয় নাম্বার কলামে আমার তথ্যটা রয়েছে, যে তথ্যটা আমার এই লুকআপ ভ্যালুর বের হবে। তো এখানে আমি দেখেন যে এই টেবিলটা সিলেক্ট করেছি, এখানে প্রোডাক্ট নাম্বারটা হলো 1 নাম্বার কলাম, প্রোডাক্ট প্রাইসটা হলো 2 নাম্বার কলাম। তাহলে এখানে আমার কলাম ইন্ডেক্স নাম্বার হবে 2, এটা 2 হবে। এখন কমা, এরপরে দেখেন একটা অপশন রয়েছে যে ট্রু চাচ্ছি নাকি আমরা ফলস চাচ্ছি। তো আমরা সত্যি যে প্রাইস তার দামটা চাচ্ছি, তাহলে এখানে 0 দিতে হবে, এটা সবসময় 0 দিতে হয়। তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে আমরা দিব হচ্ছে ইন্টার দিব। তো দেখেন এখানে মাউস দেওয়া আছে, এই জন্য মাউসের প্রাইসটা 380 টাকা দিয়ে রয়েছে। আমি যদি এখানে কিবোর্ড লিখি KEYBOARD কিবোর্ড লিখে ইন্টার দিলে দেখেন কিবোর্ডের যে প্রাইসটা সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো ভ্যালুকাপ মূলত আসলে আমাদেরকে এরকম কোনো একটা প্রোডাক্টের দাম বা কোনো একটা জিনিসের কোনো কিছু সহজেই খুঁজে বের করা, এই ধরনের কাজের জন্য আমাদের এই ভ্যালুকাপ ফর্মুলাটা ব্যবহার করা হয়। এটা আমরা একটা দেখলাম। এরপরে আসেন আমরা এরপরে যে সূত্রটা দেখব, এটা হলো কনকাটিনেট। এইটা একটা সূত্র, কনকাটিনেট। এইটার মূলত কাজ হচ্ছে 2 কলামের তথ্য এক জায়গায় আনা। তো 2টা কলামের তথ্য যদি কখনো এক জায়গায় আনতে হয়, যেমন আমি যদি এইখানে কোনো একটা কলামে লিখি যে ফার্স্ট নেম, এখানে লিখলাম সেকেন্ড নেম, আর এখানে লিখলাম ফুল নেমটা লিখলাম। তো
তো ফার্স্ট নেম আমি যদি এখানে লিখি আমার এখানে যদি লিখি EMRAN ইমরান, এখানে যদি লিখি MONDOL মণ্ডল, ঠিক একইভাবে আমার নিচে হয়তো ALIF আলিফ, PRODHAN প্রধান, এইভাবে যদি নামগুলো থাকে, মানে ধরেন একাধিক নাম যদি আমার এরকম থাকে এবং এইটার ফুল নেমটা যদি আমাকে তৈরি করতে হয় বা ফুল নেমটা যদি আমাকে লিখতে হয়, তো এরকম যদি 100 বা 150 নামের ফুল নেম লিখতে যায় তাহলে আমাদের অনেক সময় লাগবে। এই কাজটা আমরা সহজে করতে পারি কনকাটিনেট সূত্রটার মাধ্যমে। আমাদের এই সূত্রটাতে আমরা যদি দেখি কনকাটিনেট সূত্রটার মাধ্যমে এই কাজটি করা যাবে। কনকাটিনেট ফাংশনটার মাধ্যমে এই কাজটি আমরা করব। তো আসেন প্রথমে আমরা সমান চিহ্ন দিব, এরপরে আমরা লিখব CON কন CA কা, আমরা পুরা ওয়ার্ডটা লিখব কনকাটিনেট। তো আমরা যদি ভুল করি, বানানে যদি ভুল হয়, সেই জন্য আমরা একটা কাজ করতে পারি যে নিচে দেখেন কনকাটিনেট লেখা আছে, কিন্তু এখানে ডবল ক্লিক করবেন, তাহলে এই ফাংশনটা আপনার এখানে অ্যাড হয়ে যাবে। এটা কনকাটিনেট, ফার্স্ট ব্র্যাকেটটা তো দেওয়া রয়েছে। প্রথম নেমটা বা ফার্স্ট নেমটাতে আমরা ক্লিক করব, কমা দিব। এখন কথা হচ্ছে এই নামের পরে সেকেন্ড নেমটা যদি আমরা দিই তাহলে দুইটা ওয়ার্ড এক জায়গায় হয়ে যাবে। আমরা তো জানি যে ফার্স্ট নেম এবং সেকেন্ড নেমের মাঝখানে একটা স্পেস থাকে, এই জন্য আমরা ইনভার্টেড কমা দিব, স্পেস ইনভার্টেড কমা। এখান থেকে কম্পিউটারে বুঝে নিবে যে দুইটার মধ্যে একটা গ্যাপ রাখতে হবে। পরে আরেকটা কমা ইউজ করব, কারণ কমা ইউজ না করলে সেল অ্যাড করা যাবে না, তো দ্বিতীয় সেলটা অ্যাড করব। করার পরে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেওয়ার পরে আমরা ইন্টার দিব। তো ইন্টার দিলে আমরা দেখব এই যে ইমরান মণ্ডল এই নামটা কিন্তু এক জায়গায় হয়ে গেছে, এবং এইভাবে যতগুলো থাকবে খালি ফিল করে দিলেই বাকিগুলো কিন্তু আমরা পেয়ে যাব। এটা হচ্ছে কনকাটিনেট যে সূত্রটা রয়েছে, এই সূত্রটা আর মাধ্যমে দুই কলামের তথ্য এক কলামে আনা যাবে। আমরা পরেরটা যদি দেখি লেফট, এই লেফট যদি আমরা দেখি, রাইট যদি আমরা দেখি, লেন যদি আমরা দেখি এবং ট্রিম যদি আমরা দেখি, এই চারটা সূত্র যদি আমরা একটু দেখি, এই চারটা খুবই ছোট ছোট সূত্র, শুধু জানতে হবে কোনটার কাজ কি এটা জানতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে, আমি আবার একটু শিটের এদিকে চলে যাচ্ছি এবং এখানে আমি লিখছি হচ্ছে নেম, নেম, এরপরে এখানে আমি লিখলাম LEN লেন, তারপরে লিখলাম RIGHT রাইট, তারপরে লিখলাম লেফট, সূত্রটা হচ্ছে লেন রাইট, লেফট LLEFT লেফট, তারপরে হলো TRIM ট্রিম। এখন আমি যদি এখানে একটা নাম লিখি, আমি লিখলাম EMRAN ইমরান, MONDOL মণ্ডল, এটা লেখার পরে আমি এটা বড় করে নিলাম। এখন লেন যে সূত্রটা, এইটার মাধ্যমে আমরা বের করতে পারবো এখানে কয়টা ক্যারেক্টার রয়েছে বা এই নামের লেন্থ কত, এটা আমরা বের করতে পারবো। তো প্রথমে আমরা সমান চিহ্ন দিব, দেওয়ার পরে আমরা ফর্মুলাটা লিখব NEN লেন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর নামের সেলটা সিলেক্ট করে দিব, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এভাবে সূত্রটা লেখার পরে আমরা ইন্টার দিব, তাহলে আমরা দেখব যে এখানে 12টি ক্যারেক্টার বা 12টা অক্ষর রয়েছে। রাইটের কাজটা হচ্ছে, আমরা যদি কোনো একটা ওয়ার্ড থেকে রাইটের কয়েকটা অক্ষরকে আলাদা করতে চাই তাহলে রাইট ফাংশনের মাধ্যমে করা যাবে। তো সমান RIGHT রাইট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, নেমটা সিলেক্ট করে দিলাম। এখন রাইটের কয়টা অক্ষর নিব আমি, তো কমা দেওয়ার পর ধরেন আমি 5টা নিব, তাহলে আমি এখানে 5 লিখে দিলাম। 5 দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিলাম। দেখেন ওইখান থেকে রাইট থেকে 5টা কিন্তু চলে আসছে, কিন্তু এই যে 1 2 3 4 5, তাহলে এখানে কিন্তু দেখেন রাইটে কিন্তু 6টা অক্ষর ছিল, কিন্তু আমি 5 দেওয়ার কারণে কিন্তু 5টা চলে এসেছে। আমি যদি 6 দিতাম তাহলে 6টা চলে আসতো, আমি যদি 6 দিতাম তাহলে 6টা চলে আসতো।
এই যে রাইট থেকে 6টা চলে আসছে। এবার লেফটের সেম কাজ, লেফটটা যদি আমরা লিখি যে LEFT লেফট, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর নামটা সিলেক্ট করে দিলাম, এইবারও কমা দিয়ে লেফট থেকে কয়টা নিব, তো ধরো আমি 5টাই নিতে চাই, তো 5টা লিখলাম, লেখার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলাম, তাহলে লেফট থেকে 5টা কিন্তু চলে আসছে। এখানেও কিন্তু ইমরান লেখাটা, হ্যাঁ 5টা অক্ষর এখানে কিন্তু চলে এসেছে। আমরা চাইলে 6টা নিতে পারবো, 7টা নিতে পারবো, 8টা নিতে পারবো। এবার ট্রিম শব্দের অর্থ হলো সেটে ফেলা। তো ট্রিমের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখব, আমি এখন এই যে নাম ইমরান মণ্ডলের মাঝখানে ডবল ক্লিক করব, করার পর কয়েকটা স্পেস দিব। তো কয়েকটা স্পেস দিলে দেখেন এই নামটার মধ্যে গ্যাপটা কিন্তু বেড়ে গেছে। এখন এই যে অনেক সময় অন্যান্য প্রোগ্রাম থেকে লেখাকে কপি পেস্ট করলে এরকম স্পেসগুলো একটু এলোমেলো হয়ে যায়, এটা আমরা ট্রিম দিয়ে ঠিক করতে পারি। তো প্রথমেই সমান চিহ্ন দিব আমরা, তারপর লিখব TRIM ট্রিম, বানানগুলো একটু সঠিক লিখতে হবে, ফর্মুলার ক্ষেত্রে ভুল লেখা যায় না। ট্রিম দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট, এই সেলটা সিলেক্ট করে দিব, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, নামটা এখানে চলে আসবে। তবে এই গ্যাপের যে অনেকগুলো স্পেস ছিল সেগুলিকে ট্রিম করে নামটা কিন্তু এখানে চলে আসছে। এভাবে আমরা লেন, রাইট, লেফট এবং ট্রিম এই 3-4টি সূত্র আমরা এখান থেকে দেখে নিলাম। এভাবে আমরা প্র্যাকটিস করব বারবার, তাহলেই মনে থাকবে। এবার আসেন এরপরে যেটা আমরা দেখব সেটা হচ্ছে টুডে, আজকের ডেট যদি আপনার কোথাও লাগে তাহলে সেক্ষেত্রে আপনি টুডে দিয়ে করতে পারবেন, আর নাও দিয়ে ডেট এবং সময় দুটাই আনতে পারবেন। দুটার সূত্রই আমরা এখন দেখব। তো আমি যদি এখানে কোথাও একটা কলামে লিখি যে টুডে, TO2DAY টুডে, আজকের দিনটা আমি নিয়ে আসতে যাচ্ছি, তো এক্ষেত্রে ফর্মুলাটা হবে টুডে TO2DAY টুডে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার। দেখেন আজকে কম্পিউটারে যদি আমরা নিচে টাস্ক বারে দেখি, আজকের যে 12/6/2025, এই যে 12/6/2025 আজকের ডেটটা কিন্তু চলে এসেছে। আর যদি নাও হতো সূত্রটা তাহলে কি হতো, নাও যদি হতো তাহলে আমাদের এখানে সমান NOW নাও, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। তো সেক্ষেত্রে সময় এবং তারিখ এবং সময় দুটাই কিন্তু চলে এসেছে। আমরা যদি আলাদা করে শুধু তারিখ নিতে চাই, যেমন আমি যদি আলাদা করে ডেট নিতে চাই, যে DAT ডেট, এটা আমি তো ফর্মুলার মাধ্যমে দেখালাম, আমি একটা শর্টকাট বলছি, এইটা দিয়েও হয়। যেমন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকলন যদি চাপি তাহলে ডেট আসবে। আর যদি আমি টাইম নিতে চাই, TIME টাইম যদি চাই তাহলে কন্ট্রোল শিফট সেমিকলন, এইটা যদি আমি চাপি তাহলে টাইম আসবে। এভাবে সূত্রের মাধ্যমেও আনা যাবে, শর্টকাটের মাধ্যমেও আনা যাবে। এভাবে বর্তমান তারিখ এবং সময়টা আমরা এক্সেল শিটে ইনপুট দিতে পারবো বা নিয়ে আসতে পারবো, এটা আমরা দেখলাম। এর পরের ফাংশনটা যদি আমরা যাই, যে নির্দিষ্ট একটা ক্যাটাগরি কয়টা আছে এটা বের করে, কাউন্ট ইফ। তাহলে আমরা এখন যদি আমাদের শিটে চলে যাই, গিয়ে যদি আমি এখন একটু দেখি যে এখানে আমি জানতে চাচ্ছি যে এই প্রোডাক্টগুলোর ভেতরে কিবোর্ড কয়টা আছে, তো কিবোর্ড কয়টা আছে এখানে হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট ইফ। তাহলে কিবোর্ড কয়টা আছে এইটা যদি আমি বের করতে চাই, তাহলে প্রথমে আমি সমান চিহ্ন দিব, দেওয়ার পরে COUNT কাউন্ট ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এবার দেখেন নিচে দেখাচ্ছে রেঞ্জ, মানে যে জায়গা থেকে খুঁজতে চাই সেই জায়গাটা, এই জায়গা থেকে খুঁজতে চাই তাহলে এই জায়গাটা। এরপরে হচ্ছে কমা দেওয়ার পরে এখন বলছে ক্যাটাগরিটা কি, ক্যাটাগরি এখানে কিবোর্ডের দাম বের করতে চাই। তো দেখেন এখানে কিবোর্ড কিন্তু দেওয়াই আছে, আপনি চাইলে কিবোর্ডে ক্লিক করতে পারেন, অথবা আপনি যদি এখানে লিখেন ইনভার্টেড কমা দিয়ে KEYBOARD কিবোর্ড, তারপর ইনভার্টেড কমা শেষ করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এবার ইন্টার। তো দেখেন এখানে কিবোর্ড রয়েছে 3টা, তো এখানে কিবোর্ড 3টি রয়েছে। তো আমরা এখানে দেখতেই পাচ্ছি যে কিবোর্ড 3টি রয়েছে। আমরা যদি এখান থেকে একটা কিবোর্ডকে যদি আমি অন্য কোনো একটা ক্যাটাগরিতে নিয়ে যাই, যেমন আমি এখানে মাউস দিয়ে দিলাম, MOUSE মাউস, আমি যদি মাউস করে দিই, দেখেন এখানে কিন্তু কিবোর্ড এখন 2টা দেখাচ্ছে, কারণ এখন কিন্তু কিবোর্ড 2টা। তো এইভাবে কাউন্ট ইফটা মূলত আসলে একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে গুণে দেয়, অর্থাৎ একটা জায়গায় অনেকগুলো কিছু মানে জিনিস রয়েছে, সেখান থেকে কোনো একটা জিনিস কতবার রয়েছে এইটা আমরা বের করতে পারি কাউন্ট ইফের মাধ্যমে। এরপরে যদি আমরা যাই, এরপরের যে ফাংশনটা রয়েছে সেটা হলো সাম ইফ
এইটা আমরা দেখব সাম ইফ। তো এইটা এবং কাউন্ট ইফ দুইটার মধ্যে একটা অদ্ভুত রকমের মিল রয়েছে। কাউন্ট ইফ আপনাকে কি করে দেয় যে একটা ক্যাটাগরিতে কতগুলো আছে সেটা বের করে দেয়, আর সাম ইফটা আপনাকে যেটা করবে একটা ক্যাটাগরি মানে ওই একটা ক্যাটাগরিতে যতগুলো প্রাইস রয়েছে সেগুলো টোটাল অর্থাৎ যোগ করে দেয়। কাউন্ট ইফটা গণনা করে দেয় আর সাম ইফটা কী করে দেয়, যোগ করে দেয়। আচ্ছা আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো। তো আমরা এইখানেই যদি একটু দেখি, এই জায়গাটাতেই যদি দেখি, তো কাউন্ট ইফের জায়গায় আমি এখানে লিখলাম এসএমএম সাম ইফ, এইখানে লিখলাম। এখন আমি জানতে চাই, এটা আমি ডিলিট করে দিলাম। এখন আমি জানতে চাই এখানে কিবোর্ড কয়টা আছে, এইটা না, কিবোর্ড প্রোডাক্টটা টোটাল কত টাকা এই সপ্তাহে সেল হয়েছে এটা আমি জানতে চাই। আমি এইবার আর কিবোর্ড কয়টা আছে সেটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি যে কিবোর্ড প্রোডাক্টটা এই সপ্তাহে কত টাকার বিক্রি হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি 3টা জায়গায় কিবোর্ড আছে এবং তাদের প্রাইসগুলো দেওয়া আছে, এগুলোই যোগ করে দেবে মূলত সাম ইফ। তো আমি প্রথমে সমান চিহ্ন দিব, তারপরে দিব এসইউএম সাম আইএফ ইফ, তারপর ফার্স্ট ব্র্যাকেট, সাম ইফ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিব। দেওয়ার পর দেখেন এখানে বলছে রেঞ্জ। রেঞ্জ বলতে আপনি যে জায়গাটা থেকে যোগ করতে চান, অর্থাৎ আমরা এই যে প্রোডাক্টগুলোর নামগুলো সিলেক্ট করব, এই প্রোডাক্টের ভেতর থেকে একটা প্রোডাক্ট যোগ করতে চাই, তো সেইটা দেওয়ার পর কমা দিব। কমার পরে বলছে ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়াটা আমরা ইনভার্টেড কমার মধ্যে দিয়ে দিতে পারি। এই যে ইনভার্টেড কমা দিয়ে আমি এখানে দিলাম KEYBOARD, অথবা কেউ যদি মনে করে এই কিবোর্ডে ক্লিক করবে তাহলে সেল অ্যাডও কিন্তু করা যাবে। তো দুই রকম সুবিধা রয়েছে। এইখানে সেল অ্যাড করলে আমরা বারবার মাউস মনিটর লিখে দিলে তার টোটালটা আসবে, আর যেহেতু সূত্রে কিবোর্ড লিখে দিয়েছি তাহলে শুধু কিবোর্ড আসবে আর অন্য কোনো কিছুর আসবে না। তো কমা দেওয়ার পর সাম রেঞ্জ বলছে, সাম বলতে যোগ করার রেঞ্জটা, তাহলে প্রোডাক্ট প্রাইস এখান থেকে যোগ করতে চাই, এই কলামটা সিলেক্ট করে দিব। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, করার পর ইন্টার দিব। এবার দেখেন এখানে 2730, তাহলে এই যে কিবোর্ডের 550 এবং এই কিবোর্ডের 1600 এবং এই কিবোর্ডের 580, এটাকে যোগ করলে আমরা পেয়ে যাই হচ্ছে 2730। তো এইটা হলো সাম ইফের কাজ। তাহলে সাম ইফের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে যোগ করতে পারি, এইটাই আমাদের বিষয় ছিল এখানে। এরপরে আমরা চলে যাব আমাদের সূত্রে। এইখানে আমরা দেখতে পাচ্ছি ইরর নামে একটি সূত্র রয়েছে। ইরর এটা মূলত আসলে আমরা যখন কোনো কাজ করি তখন কোনো সেলে ফর্মুলা না পাইলে ভ্যালু বা ইরর দেখায়, সেইটাকে দেখানোর জন্য এই কাজটা হতে পারে। তো আমি আরেকটা নতুন শিট ক্রিয়েট করলাম। এখানে আমি আপনাদের জন্য লিখলাম যে সিরিয়াল নাম্বার ACRIL সিরিয়াল নং, তারপরে লিখলাম নেম, তারপরে লিখলাম টোটাল MARK মার্ক, তারপরে লিখলাম AVERAG অ্যাভারেজ MARK মার্ক। এখানেও আমি একইভাবে সিরিয়াল নাম্বার 5টা বসালাম, 1 2 3 4 5, নাম 5টা দিয়ে দিলাম, যেমন ALIF আলিফ, তারপরে MARUF মারুফ, তারপরে MALAK মালেক, তারপরে রাব্বি RABBI রাব্বি, তারপরে সালমা এইটা লিখলাম। টোটাল মার্ক ধরেন তাদের 5টা সাবজেক্টের পরীক্ষা হয়েছিল, তো 450 পেয়েছে টোটালি। একজন পেয়েছে 330 পেয়েছে, আরেকজন পেয়েছে 250, একজন পেয়েছে 200, আরেকজন পেয়েছে 380, এরকম পেয়েছে। এখন আমার 5টা সাবজেক্টের মার্ক যোগ করার পরে আলিফের এসেছে 450। তো এখন এর গড় মার্ক কত হবে? গড় বলতে আসলে যেহেতু 5টা পরীক্ষা হয়েছে তাহলে 450কে 5 দিয়ে ভাগ করতে হবে। তো আমি এখানে যদি দেখাই সমান ফার্স্ট ব্র্যাকেট, এই যে 450 সেলটা নিয়ে ভাগ 5 দিয়ে দিলাম, দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এরপর ইন্টার। তো ইন্টার দিলেই দেখেন এখানে গড় মার্কটা বা অ্যাভারেজ মার্কটা এখানে দেখাচ্ছে। কিন্তু আমি যদি এরকম করি, ধরেন রাব্বি পরীক্ষা দেয়নি, অ্যাবসেন্ট, তাহলে এখানে AB যদি দিয়ে দেই, AB দিয়ে দিলে আপনি দেখেন এইখানে দেখেন ফর্মুলাটা কাজ করছে না, ফর্মুলাটা থাকা সত্ত্বেও কাজ করছে না, এখানে কিন্তু ভ্যালু রয়েছে।
তো এই ধরনের ভ্যালু বা ইরোর যেন না আসে, সেক্ষেত্রে আমরা এই ইরোর ফাংশনটিকে ইউজ করতে পারি। এই ইরোর ফাংশনটিকে ইউজ করে আমরা এই কাজটা করতে পারি। তো আমি এইটাই যদি আপনাদের এখানে দেখাই, যে আবারও দিলাম AVRAG অ্যাভারেজ মার্কই লিখলাম, কারণ আমরা অ্যাভারেজই বের করব, এটা বের করব, কিন্তু যেটা ভ্যালু আসছে সেইটা আমাদের আসবে না। তাহলে সেক্ষেত্রে আমি যেটা করতে পারি, প্রথমে সমান, তারপরে এই সূত্রটার নাম হলো ইফ ইরর, ইফ ERROR ইরর, ইফ ইরর, তারপর ফার্স্ট ব্র্যাকেট। এরপর আমি যেহেতু টোটাল মার্কটাকে ভাগ করতে চাই, তাহলে আমার টোটাল মার্ক ভাগ 5, 5টা সাবজেক্টে যে পরীক্ষা হয়েছে এই জন্য 5, ওই সূত্রটাই, শুধু সামনে আমরা দিলাম হচ্ছে ইফ ইরর। এবার কমা, এখন ইরর যেটা সেটা কি আসবে, ইনভার্টেড কমার মধ্যে আপনি 0 দেখাতে পারেন, মাইনাস দেখাতে পারেন, @ দেখাতে পারেন, অনেক ইরর লেখাটাও দেখাতে পারেন, যা দেখাবেন সেইটাই দিয়ে দিবেন। দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে ইন্টার দিব। এখন ওই দেখেন 90 আছে, বাকি সব ফলাফল ঠিক থাকবে, শুধু এইখানে দেখেন ভ্যালু না এসে এই যে মাইনাস চিহ্নটা কিন্তু চলে এসেছে। তো এই ইররের ভেতরে আমরা ইনভার্টেড কমার ভেতরে আমরা যা দিব সেটা এখানে শো করবে। এই সূত্রটাকে আমরা বলছি ইফ ইরর, এই সূত্রটা। এরপরে আসেন, এরপরে যদি বলি পিএমটি যে সূত্রটা রয়েছে, এটা আসলে মেইনলি আমরা লোন ক্যালকুলেট করার জন্য ব্যবহার করি, অর্থাৎ ইনস্টলমেন্ট বের করা যায় এটা দিয়ে। তো আমি এইটাই যদি আপনাদের একটু দেখাই, যে এখানে আমি লিখলাম যে অ্যামাউন্ট, AMOUNT অ্যামাউন্ট, এখানে আমি দিলাম অ্যামাউন্টটা দিলাম 1,50,000 এরকম একটা দিলাম। এরপরে আমি এখানে দিলাম রেট, রেট দিলাম 15%। এরপরে আমরা দিলাম হচ্ছে ডিউরেশন, তো DURATION ডিউরেশন, এখানে আমি দিলাম হচ্ছে 2 বছর, হ্যাঁ 2 ইয়ার্স। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হলো এইটারই ইনস্টলমেন্টে যদি শোধ করতে চাই, INSTALLLMENT ইনস্টলমেন্ট যদি আমরা দিয়ে বের করতে চাই, ইনস্টলমেন্টটা কত হবে, 2 বছর 1.5 লাখ টাকা 15% হারে কত টাকা করে মান্থলি কিস্তি দিলে আমাদের এটা বের হবে। তো এটা পিএমটির সূত্র, এই সূত্রটাকে পিএমটি বলা হয়, পিএমটি। তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমরা প্রথমে নিব রেটটাকে ভাগ করব 12 দিয়ে, কারণ আমরা যে সুদটা আসবে ওটাকে 12 ভাগে দিব, অর্থাৎ 12টা কিস্তিতে ভাগ করে দিব বছরে। এরপরে আমরা কমা দিব, দেওয়ার পরে আমরা ডিউরেশন নিব। তো ডিউরেশন যখন আমরা নিব, তো সময় 12 মাসে 1 বছর, তাহলে আমি যদি 2 বছরে নিব, তাহলে এখানে আমরা ডিউরেশন গুণন 12, এটাও সবসময় 12 হবে। এবার আমরা যদি বলি যে এর পরে যে বিষয়টা হবে সেটা হচ্ছে, সূত্রটাতে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এখানে একটা মাইনাস চিহ্ন রয়েছে, তারপরে অ্যামাউন্টটা নেওয়া আছে। এর মানে হলো এই অ্যামাউন্টটা ঋণাত্মক আপনার কাছ থেকে যাবে, এই জন্য আপনি মাইনাস দিবেন, তারপরে অ্যামাউন্টটা নেবেন। এরপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিবেন। তো এখানে আমরা অ্যামাউন্টটা নিয়েছি, এখানে একটা কমা রয়েছে, আমার বাদ পড়ে গেছিলো একটা কমা, তো কমা দেওয়ার পরে তারপরে আমরা ইন্টার দেব। তো দেখেন এই যে এখানে কিন্তু এটা চলে এসেছে। তো কত করে ইনস্টলমেন্টটা দিতে হবে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আরেকটা জিনিস যদি এখানে খেয়াল করি, যে পিএমটি রেট ভাগ 12, ইয়ার গুণন 12, কমা মাইনাস অ্যামাউন্ট। তো এখানে আমার ইনস্টলমেন্টটা চলে আসছে, ডলারে দেখাচ্ছে। আমরা চাইলে কারেন্সি থেকে এটাকে টাকা কারেন্সি করে রাখতে পারি, আমার ডলার করা আছে এই জন্য ডলারে দেখাচ্ছে। তো এই হচ্ছে মূলত পিএমটির সূত্রটা। আমরা এইখানে আরেকটি সূত্র দেখতে পাচ্ছি, একদম লাস্ট যেটা আছে, আমি সাধারণত এটা একটু শেষেই শেখাই। তো এই সূত্রটা হলো সাম ইফস। তো সাম ইফসের যে সূত্রটা রয়েছে, এইটা ইফের যে একটা সূত্র রয়েছে সেটারই আরেকটা ভার্সন। তো সাম ইফটা যেটা করে আমাদের, ইফ পর্যন্ত যেটা করে সেটা হলো একটা নির্দিষ্ট ক্যাটাগরিকে যোগ করে, আমরা দেখলাম, হ্যাঁ। আর এর সঙ্গে ইফস দিয়ে দিলে এই ক্যাটাগরিটা 2টা হয়ে যায়, অর্থাৎ 2টা ক্যাটাগরিতে যোগ করতে পারে। যদি আমি আপনাদেরকে একটা ফরম্যাট করে দেখাই, এখানে আমি নতুন একটা শিটে চলে আসলাম, এখানে আমি দিলাম ACRIL সিরিয়াল নং, তারপরে দিলাম আমি এখান থেকে হচ্ছে প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট নেম, এখানে প্রোডাক্ট নেম দিলাম, এখানে দিলাম প্রাইস
আই সি প্রাইস, তারপরে এখানে দিলাম হচ্ছে আরেকটা ক্যাটাগরি যদি আমি এখানে অ্যাড করি, যদি আমি একটা নতুন কলাম নিই, এই যে রাইট বাটনে ক্লিক করে এই যে ইনসার্ট দিলে একটা নতুন কলাম হবে। তো এখানে আমি যদি লিখে দিই নেম দিলাম, তারপর প্রোডাক্ট নেম দিলাম, তারপর প্রাইস দিলাম। এখন আমি সিরিয়াল নাম্বার দিলাম 1 2 3 4 5 এইগুলো দিয়ে দিলাম। এখানে আমি দিলাম যে KML কামাল, তারপরে JML জামাল, আবার একটু কামাল, তারপরে রানা RANA রানা, তারপরে আবার একটু কামাল, তারপরে দিলাম এরকম থাকলো। এবার প্রোডাক্ট নেম এখানে দিলাম MOUSE মাউস, তারপরটা দিলাম KEYBOARD কিবোর্ড, তারপর আবার দিলাম কিবোর্ড, আবার দিলাম, এরপরে একটা মাউস দিলাম, এরপর আর একটা মাউস দিলাম, এখানে আরেকটা মাউস দিলাম। এখানে মাউসের দাম দিলাম 380 টাকা, আর কিবোর্ডের দাম দিলাম 550 টাকা। এখানে কিবোর্ডের দাম 550 টাকা, এখানে মাউসের দাম 380 টাকা, এখানেও 380 টাকা, এভাবে দিলাম। এখন আমার যেটা দরকার সেটা হচ্ছে আমি এবার যোগ করতে চাই, যেটা শুধু কামাল কয় টাকার মানে বিক্রি করেছে সেটা যদি করতে চাই তাহলে সাম ইফ দিয়ে হয়ে যাবে। কিন্তু আমি জানতে চাই কামাল এবং কামাল মাউস কত টাকার বিক্রি করছে, অর্থাৎ দুইটা ক্যাটাগরি মেলাবো, কামালও মিলতে হবে মাউস। এখানে দেখেন একটা কামাল রয়েছে কিন্তু কিবোর্ড এইটা কিন্তু যোগে আসবে না। তাহলে সাম ইফের ব্যাপারটা যদি আপনাদেরকে আমি দেখাই, যে এইখানে আমি দিলাম নেম, এখানে দিলাম প্রোডাক্ট PRODUCT প্রোডাক্ট, তারপরে দিলাম হচ্ছে টোটাল TOTAL টোটাল PRIC প্রাইস। এখানে কি মিলতে হবে আমরা বের করব, কামাল মিলতে হবে। আর এখানে হচ্ছে মাউস MOUSE মাউস। তো এই দুইটা ক্যাটাগরি মিললে তারপরে কি হবে, যোগটা হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা সাম ইফসের সূত্রটা যদি দেখি, প্রথমে সমান, তারপরে SUM সাম, তারপরে IF ইফ, এর সঙ্গে শুধু একটা এস দিব, সাম ইফস, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাকে বলছে সাম রেঞ্জ যেটা যোগ করতে চাই। তাহলে আমি এই প্রাইসগুলো যোগ করতে চাই, এটা হলো সাম রেঞ্জ, কমা, ভালো করে বুঝবেন ক্রাইটেরিয়া রেঞ্জ 1, কোন ক্রাইটেরিয়া যোগ করতে চাই। তো আমি ক্রাইটেরিয়া যোগ করতে চাই মাউস, তাহলে মাউসের যে কলামটা আছে সেইটা সিলেক্ট করব, করার পরে আবার কমা দেব। এইবার ক্রাইটেরিয়া কোনটা মাউস, তাহলে মাউসে ক্লিক করব, অথবা ইনভার্টেড কমার মধ্যে মাউস লিখে দিব, এরপর কমা, এরপরে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি, কামাল, নামগুলো থেকে কামাল নিব, তাহলে ক্রাইটেরিয়া রেঞ্জ 2, তারপর কমা করার পরে এবার ক্রাইটেরিয়া 2। এইভাবে এই যে দেখেন কামাল এবং মাউস দুটাই মিলতে হবে। তো ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার। এখন দেখেন এই যে কামাল, তো এই কামালটা যোগ হয়েছে, এই কামালটা যোগ হয়নি কারণ এখানে কিবোর্ড রয়েছে, এই কামালটা যোগ হয়েছে। তাহলে এই যে 380 এবং 380 760, এখান থেকে আমরা এই যে সাম ইফসের যে সূত্রটা, এটার মাধ্যমে আমরা দুইটা ক্যাটাগরিকে মিলিয়ে যোগ করতে পারবো। তো এইখানে আমরা যদি এই কাজটা করতে চাই তাহলে আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বারবার প্র্যাকটিস করবেন, তাহলে সূত্রগুলো মনে থাকবে। আল্লাহ হাফেজ।